বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়তেছিলাম, আমাদের এইসব টপিক বাকি আছে। এইসব টপিক শেষ করে ফেললে স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ। তো আজকে আমরা পড়বো হচ্ছে স্ফেরিক্যাল চার্জ, আর স্ফেরিক্যাল চার্জ থেকে বিভিন্ন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, তো স্ফেরিক্যাল চার্জ, স্ফেরিক্যাল চার্জের মানে কি? স্ফেরিক্যাল চার্জের মানে হচ্ছে যে চার্জটা স্ফেরিক্যাল ইন শেপ, যে চার্জটা স্ফেরিক্যাল ইন শেপ। স্ফেরিক্যাল চার্জ মানে কি? যে চার্জটা স্ফেরিক্যাল ইন শেপ। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ফেরিক্যাল চার্জ ড্র করি। একটা স্ফেরিক্যাল চার্জ ড্র করি। ওকে, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল চার্জ, এটা একটা স্ফেরিক্যাল চার্জ। তো স্ফেরিক্যাল চার্জের বেলায় তোমার কাছে বুঝতে হবে স্ফেরিক্যাল চার্জ দুই প্রকার হতে পারে। স্ফেরিক্যাল চার্জ কয় প্রকার হতে পারে? স্ফেরিক্যাল চার্জ দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে একটা হচ্ছে একটা স্ফেরিক্যাল চার্জ হচ্ছে সলিড, আর একটা স্ফেরিক্যাল চার্জ হচ্ছে হলো। একটা স্ফেরিক্যাল চার্জ হচ্ছে সলিড, আর একটা স্ফেরিক্যাল চার্জ হচ্ছে কি? হলো। একটা সলিড, একটা হলো। তো হলো বলতে ফুটবলের মতো, ফুটবলের মাঝখানে কোনো ম্যাটেরিয়াল আছে? মাঝখানে কোনো ম্যাটেরিয়াল নেই, মাঝখানে বাতাস আছে, মানে কিছু নাই মাঝখানে। ঠিক আছে, যদি কোনো একটা স্ফেরিক্যাল চার্জের মাঝখানে কিছু না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হলো স্ফেরিক্যাল চার্জ। আর সলিড স্ফেরিক্যাল চার্জ কখন বলবো? সলিড স্ফিয়ারের উদাহরণ আসে। সলিড স্ফিয়ারের উদাহরণ কি হতে পারে? যেমন ধরো মার্বেল, মার্বেলের সারফেসও আছে, আবার সারফেসের ভিতরে একদম সেন্টার পর্যন্ত কিন্তু ম্যাটেরিয়াল আছে। তো মার্বেল কিন্তু কি? সলিড স্ফিয়ার। মার্বেল কি? সলিড স্ফিয়ার। তো কোন একটা স্ফেরিক্যাল চার্জের যদি সেন্টার পর্যন্ত ম্যাটেরিয়াল থাকে তাহলে সেই স্ফেরিক্যাল চার্জটা সলিড স্ফেরিক্যাল চার্জ। বুঝে গেছে? তো হলো পড়ে ফেলছি, সলিডে পড়ে ফেলছি। এবার আমরা করবো যে চার্জ গুলো আসলে স্ফেরিক্যাল চার্জে কিভাবে থাকে। ধরো একটা স্ফিয়ার আছে, এটা পজিটিভ চার্জে চার্জিত, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ স্ফেরিক্যাল চার্জ। তো এটাতে যে চার্জ গুলো থাকবে ওই চার্জ গুলো নিজেদেরকে নিজেদেরকে রিপেল করবে। নিজেদেরকে কি করবে? রিপেল করবে। রিপেল করে সর্বোচ্চ দূরত্বে থাকার চেষ্টা করবে, সর্বোচ্চ দূরত্বে থাকার চেষ্টা করবে। নিজেদেরকে রিপেল করবে এবং রিপেল করে তারা সারফেসের মধ্যে সর্বোচ্চ দূরত্বে থাকবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এবার সলিড স্ফিয়ারের বিষয়টাতে একটু আসি। সলিড স্ফিয়ারের বিষয়টাতে একটু আসি। ধরো সলিড স্ফিয়ারের সেন্টারের মধ্যে তুমি কি করছো? ধরো সেন্টারের মধ্যে তুমি চারটা চার্জকে ছেড়ে দিছো, সেন্টারের মধ্যে চারটা চার্জকে ছেড়ে দিছো। তো কিছুক্ষণ পরে এই চার্জগুলো কি করবে? নিজেদেরকে রিপেল করে, এই চার্জগুলো কি করবে? নিজেদেরকে রিপেল করে, নিজেদেরকে রিপেল করে সারফেসে চলে আসবে। নিজেদেরকে রিপেল করে সারফেসে চলে আসবে এবং সর্বোচ্চ দূরত্বে থাকবে। দেখো, এটা হচ্ছে হলো স্ফিয়ার। এটা কি? এটা হচ্ছে হলো স্ফিয়ার। হলো স্ফিয়ারের ক্ষেত্রে তো সেন্টার পর্যন্ত ম্যাটেরিয়াল নাই, তুমি চাইলেও তুমি সেন্টারে চার্জটা রাখতে পারতেছো না, ঠিক না? তুমি যে চার্জটা দিব ওটা সারফেসেই থাকবে, আর তারা পরস্পরকে রিপেল করে সর্বোচ্চ দূরত্বে থাকবে। কিন্তু সলিডের ক্ষেত্রে যেহেতু সলিডের সেন্টার পর্যন্ত ম্যাটেরিয়াল আছে, তুমি চাইলে সেন্টারে কি দিতে পারো? চার্জ দিতে পারো। তুমি সেন্টারে চার্জ দিবা, সেন্টারে যে চার্জ দিবা সেই চার্জটা সারফেসে ছড়ায় যাবে, আর সারফেসে সর্বোচ্চ দূরত্বে থাকবে। তাহলে আমরা কথাটা এখানে লিখে ফেলি। আসো, বুঝে গেছে। আসো, এবার আমরা স্ফেরিক্যাল চার্জ থেকে পার্টিকুলার দূরত্বে ইন্টেন্সিটি বের করা শিখবো। ঠিক আছে, তো একটা হচ্ছে আউটসাইড স্ফিয়ার। স্ফেরিক্যাল স্ফেরিক্যাল চার্জের বাহিরে কোন একটা পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করা শিখবো, পোটেনশিয়াল বের করা শিখবো। এরপরে আমরা শিখবো হচ্ছে অন দ্য সারফেস, সারফেসে বের করা শিখবো। মানে যে স্ফেরিক্যাল চার্জ আছে তার সারফেসে ইন্টেন্সিটি কত, তার সারফেসে পোটেনশিয়াল কত, এটা শিখবো।
আরেকটা শিখবো হচ্ছে ইনসাইড স্ফিয়ার। আরেকটা শিখবো কি ইনসাইড স্ফিয়ার, ইনসাইড স্ফিয়ার, ইনসাইড স্ফিয়ার, বুঝে গেছে? আরেকটা শিখবো হচ্ছে ইনসাইড স্ফিয়ার, বুঝতে পারছি? ওকে, ইনসাইড স্ফিয়ার। ওকে, ইনসাইড স্ফিয়ার। তো দেখো, তো স্ফিয়ারের বাইরে কোন একটা পয়েন্ট, তাহলে ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কি বের করব? এই পয়েন্টটা আমরা ইন্টেন্সিটি বের করব এবং পটেনশিয়াল বের করব। ইন্টেন্সিটি কি হবে? ইন্টেন্সিটি হবে 1/4 পাই এপসাইলন নট। এই যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের চার্জ ধরো কিউ, স্ফিয়ারের চার্জ কত? স্ফিয়ারের চার্জ ধরো কিউ, তাহলে এখানে বসবে কিউ, নিচে বসবে ডি স্কয়ার, নিচে বসবে কি ডি স্কয়ার। এখানে ডিটা কি এটা একটু ভালো করে বুঝতে হবে। ডি হচ্ছে স্ফিয়ারের সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব, স্ফিয়ারের সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব, স্ফিয়ারের সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব। বোঝার চেষ্টা করো, চার্জটা কই থাকে? চার্জটা থাকে সারফেসে, কিন্তু যখন আমি এই দূরত্বটা বসাবো, দূরত্বটা আমার কাছে স্ফিয়ারের সেন্টার থেকেই বসাতে হবে। বোঝা গেছে? ভেরি গুড। ওকে, যদি আমি পটেনশিয়াল বের করতে চাই, এই পয়েন্টে পটেনশিয়াল হবে সেম টু সেম 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, আবারও বলতেছি, ডি হচ্ছে সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব, সারফেস থেকে না, সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব। এবার আমরা বলবো অন দ্য সারফেস, তাইলে সারফেসের কোন একটা পয়েন্টে আমরা ইন্টেন্সিটি আর পটেনশিয়াল পড়ব। তো সেন্টার থেকে সারফেসের দূরত্বটাকে আমরা কি বলি? রেডিয়াস বলি, ঠিক না? তাহলে এখানে ইন্টেন্সিটি কি হবে? ইন্টেন্সিটি হবে সারফেসের যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে রেডিয়াস, যেখানে আর কি রেডিয়াস, যেখানে আর কি রেডিয়াস। পটেনশিয়াল বের করবো এখন। পটেনশিয়াল কি হবে? সেম আগের মতো 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। পটেনশিয়ালে আর হয় আর ইন্টেন্সিটিতে আর স্কয়ার হয়। আবারও বলতেছি, আরটা কি জিনিস? আরটা হচ্ছে রেডিয়াস, আরটা হচ্ছে কি রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস। এবার ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড দ্য স্ফিয়ার আসো, ইনসাইড দ্য স্ফিয়ার। ইনসাইড দ্য স্ফিয়ার হচ্ছে ধরো যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, ইনসাইড দ্য স্ফিয়ার এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা কি বের করব? ইন্টেন্সিটি বের করব এবং পটেনশিয়াল বের করব। তো ইন্টেন্সিটি হবে 0, স্ফিয়ারের ভেতরে যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি হয় 0। আর পটেনশিয়াল হয় কি? পটেনশিয়াল হয় সারফেসের পটেনশিয়ালের সমান, পটেনশিয়াল হয় সারফেসের পটেনশিয়ালের সমান, পটেনশিয়াল হয় সারফেসের পটেনশিয়ালের সমান। এবার প্রশ্ন হতে পারে কেন ইন্টেন্সিটি 0 হচ্ছে? কেন ইন্টেন্সিটি 0 হচ্ছে ভেতরের যে কোনো একটা পয়েন্টে? ওকে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা স্ফিয়ারটাকে একটু নিয়ে যাই, আসলে স্ফিয়ারটাকে আমরা নিয়ে আনলাম এখানে। তো ধরো এই পয়েন্টের কথা চিন্তা করলাম, এই পয়েন্টে আমি ইন্টেন্সিটি বের করতে চাই। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে +1 কুলম্ব যে চার্জটা, সরি +1 কুলম্ব যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করতেছে, +1 কুলম্ব যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করতেছে। ঠিক আছে, এখন আমার এখানের মধ্যে এই স্ফিয়ারের মধ্যে ধরা আছে পজিটিভ চার্জ। আচ্ছা, যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জটা কই থাকবে? পজিটিভ চার্জটা থাকবে সারফেসে। পজিটিভ চার্জটা কই থাকবে? সারফেসে থাকবে। পরস্পরকে রিপেল করে কই চলে যাবে? সারফেসে চলে যাবে। পরস্পরকে রিপেল করে কই চলে যাবে? সারফেসে চলে যাবে। পরস্পরকে রিপেল করে কই চলে যাবে? সারফেসে চলে যাবে। বুঝতে পারছি বিষয়টা? ভেরি গুড। এবার দেখো, এবার দেখো, একটু চিন্তা করো, একটু চিন্তা শক্তি কাজে লাগাও। এখানে এখানে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে +1 কুলম্ব চার্জ আছে, আচ্ছা লাইন ড্র করার দরকার নেই। এই যে +1 কুলম্ব চার্জ আছে, এই +1 কুলম্ব চার্জকে এটা এদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এই চার্জের জন্য ইন্টেন্সিটি এদিকে, আবার এই চার্জের জন্য ইন্টেন্সিটি এদিকে। ঠিক আছে, ও কি করবে? রিপেল করবে, তাহলে ইন্টেন্সিটি এদিকে। ও কি করবে? রিপেল করবে, ইন্টেন্সিটি এদিকে। ও কি করবে? আবার রিপেল করবে, ইন্টেন্সিটি এদিকে। আবার ও কি করবে? আবার রিপেল করবে, ইন্টেন্সিটি এদিকে। তাহলে আমি বুঝতেছি দ্যাট এই +1 কুলম্বটা সব দিক দিয়ে ইন্টেন্সিটি এক্সপেরিয়েন্স করবে, আর এই ইন্টেন্সিটি গুলো পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে।
আর এই ইন্টেন্সিটি গুলো যখন পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে তখন +1 কুলম্বের উপরে রেজাল্টেন্ট ফোর্স হবে 0। রেজাল্টেন্ট ফোর্স হবে 0। তাহলে +1 কুলম্ব একটা চার্জ স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্টে কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করে না, কারণ চতুর্দিক থেকে সে একই ফোর্স পাচ্ছে, মানে চতুর্দিক থেকে সে ফোর্স পাচ্ছে, আর চতুর্দিক থেকে যে ফোর্স পাচ্ছে সেটা রেজাল্টেন্ট 0 হচ্ছে। চতুর্দিক থেকে একই ফোর্স পাচ্ছে এই কথাটা ভুলে বলে ফেলছি, এটা কিন্তু ভুল কথা বলছি। যে চার্জটা তার কাছে সে বেশি ফোর্স দিবে, আর যে চার্জটা তার দূরে সে কম ফোর্স দিবে। কিন্তু যখন সবগুলো ফোর্সকে তুমি একসাথে কম্বাইন করবা আলটিমেটলি 0 ফোর্স আসবে। আলটিমেটলি কি আসবে? 0 ফোর্স আসবে। তাহলে আমাদের কথাটা খুব সিম্পল, যে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারটা চার্জ, চার্জ মানে হচ্ছে এটা চার্জ গুলো সারফেসের দিকে আছে। তো এই স্ফিয়ারের ভেতরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ইন্টেন্সিটি বের করতে চাই, তাহলে আমার কাছে সেই পয়েন্টে একটা +1 কুলম্ব চার্জকে ইমাজিন করতে হবে, আর সেই +1 কুলম্ব চার্জ যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। এখন +1 কুলম্ব চার্জ সেই পয়েন্টে কোনো রেজাল্টেন্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে না। কেন কোনো রেজাল্টেন্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে না? কারণ সে চারদিক থেকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, যে সকল ফোর্স একসাথে কম্বাইন হয়ে রেজাল্টেন্ট 0 ফোর্স দিবে। আলটিমেটলি +1 কুলম্ব চার্জ কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করবে না, আলটিমেটলি চার্জ স্ফিয়ারের ভেতরে ইন্টেন্সিটি 0 থাকতেছে। তাহলে এটা আমরা লিখে ফেলি। বুঝতে পারছি? ভেরি গুড। ওকে, তাহলে আমরা স্ফিয়ার রিলেটেড পড়ালেখা করে ফেলছি। এরপর আমাদের কি আছে? আমাদের আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফ্লাক্স এগুলো পড়বো। ওকে, প্রথমে আমরা পড়বো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি? আচ্ছা, একটা চার্জের চারপাশে যে রিজন ধরে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে সেই রিজনকে তার ইলেকট্রিক ফিল্ড বলা হয়। ইলেকট্রিক ফিল্ডের কিছু জায়গায় ফোর্স বেশি হয়, কিছু জায়গায় ফোর্স কম হয়। তো এই যে ফোর্স বেশি ফোর্স কম, এটাকে আমরা চাইলে ড্র করে, হ্যাঁ গ্রাফিক্যালি না, মূলত হচ্ছে আমরা ড্র করে এটা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে। তো আমি একটা ইলেকট্রিক ফিল্ড ড্র করব। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেখানে ফোর্স বেশি হবে সেখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটি বেশি, আর যেখানে ফোর্স কম হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটি কম। আবার রিপিট করি, একটা চার্জ আছে, চার্জের চারপাশে একটা নির্দিষ্ট রিজন আছে, যে রিজনের মধ্যে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে। এখন একটা চার্জ যে কোনো জায়গায় মানে
একটা চার্জ ভিন্ন জায়গায় মানে ভিন্ন ভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক না? কোথাও বেশি অ্যাপ্লাই করবে, কোথাও কম অ্যাপ্লাই করবে। তো যেখানে বেশি অ্যাপ্লাই করবে ওখানে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন করে দিব, আর যেখানে কম অ্যাপ্লাই করবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স হালকা করে দিব। তো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যেখানে দেখবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন, তুমি বুঝতে পারবে যে ওখানের মধ্যে চার্জ ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারে। আর যেখানে দেখবা যে ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব কম, ওখানের মধ্যে কম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে চার্জ। বোঝা গেছে? ভেরি গুড। আসো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করার কিছু গ্রামার আছে, হ্যাঁ, কিছু রুলস আছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি করবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে তোমার পজিটিভ চার্জ থেকে বের হবে, পজিটিভ চার্জ থেকে বের হবে, ঠিক আছে? পজিটিভ চার্জ থেকে বের হবে, ঠিক আছে? এরপরে তাহলে উল্টাটা হবে নেগেটিভ চার্জের দিকে, তাহলে নেগেটিভ চার্জে গিয়ে এগুলো মিলিত হবে বা কনভার্জ করবে, কনভার্জ অ্যাট নেগেটিভ চার্জ, converge at negative charge, converge at negative charge। তো পজিটিভ চার্জ থেকে এমিট হবে, নেগেটিভ চার্জে কনভার্জ হবে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তাহলে আমরা একটা পজিটিভ চার্জ দিলাম, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি করবে? এমিট করবে, বের হবে, চতুর্দিকে বের হবে। পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স চতুর্দিকে বের হবে, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স চতুর্দিকে বের হবে, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স চতুর্দিকে বের হবে, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স চতুর্দিকে বের হবে, ঠিক আছে? ওকে, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেগেটিভ চার্জের দিকে কনভার্জ করে, মানে নেগেটিভ চার্জের দিকে ঢুকে পড়বে, নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স 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 ঢুকে পড়বে, ঠিক আছে? ওকে, বুঝা গেছে? এবার দেখো, এবার এটা হচ্ছে একটা আইসোলেটেড পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা আইসোলেটেড নেগেটিভ চার্জ। আইসোলেটেড পজিটিভ চার্জ মানে হচ্ছে এটা চারপাশে কোনো নেগেটিভ চার্জ নাই, মানে এটার ইলেকট্রিক ফিল্ড আর কোনো নেগেটিভ চার্জ নাই, তখন তার ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি হবে? এরকম স্ট্রেট লাইন হবে। আর এটা হচ্ছে আইসোলেটেড নেগেটিভ চার্জ, তার মানে এটা চারপাশে কোনো পজিটিভ চার্জ নাই, তাই বলে তার ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এরকম স্ট্রেট। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে এগুলো কি, এগুলো হচ্ছে আইসোলেটেড। এবার তোমাকে শুরুতে একটা কথা বলছিলাম, ওই কথাটাতে আসি। কি বলছিলাম? বলছিলাম যে একটা চার্জ আছে, চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল আছে, যে অঞ্চলে সে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই অঞ্চলটাকে তার ইলেকট্রিক ফিল্ড বলা হয়। এই ইলেকট্রিক ফিল্ডে যেখানে সে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডেনসিটি বেশি হবে, যেখানে সে কম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডেনসিটি কম হবে। আচ্ছা, আমরা যদি ফোর্স এর ফর্মুলাতে আসি, তাহলে আমরা দেখব 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো সহজ ভাষায় আমরা যদি এফ আর ডি এর সম্পর্ক বোঝার চেষ্টা করি, এফ আর ডি এর সম্পর্ক কি, কিছুটা এরকম আমরা পড়ছিলাম কুলম্বস লর মধ্যে, যে দুইটা চার্জের যে মধ্যবর্তী অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স সেটা হচ্ছে দুইটা চার্জের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব আছে তার স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে, দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে। তাহলে এই যে পজিটিভ চার্জ আছে এটা থেকে আমি যত দূরে যাব আমি তত কম ফোর্স এক্সপেরিয়েন্স করব, এটা থেকে যত দূরে যাব এটা তত কম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, এটা তত কম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এটার কাছে ফোর্স বেশি আর দূরে ফোর্স কম। তুমি দেখো কাছে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স অনেক ঘন মনে হচ্ছে, কিন্তু যত তুমি বাইরের দিকে যাবা তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স কম ঘন মনে হবে। বুঝতে পারছো বিষয়টা? যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন, সরি এটাও বলতে পারো যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন, আর যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কম সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন না, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কম ঘন। যেখানে ফোর্স বেশি বেশি অ্যাপ্লাই করতে পারবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঘন, আর যেখানে ফোর্স কম অ্যাপ্লাই করতে পারবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কম ঘন। বুঝতে পারছো বিষয়টা? কেন ইন্টেন্সিটি আর ফোর্সের কথাটা মিলে যাচ্ছে? কারণ ইন্টেন্সিটি কি +1 কুলম্ব, যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে, তাহলে ইন্টেন্সিটি তো একটা ফোর্স, ঠিক না?
তাহলে যে অঞ্চলে ফোর্স বেশি, যে অঞ্চলে ইন্টেন্সিটি বেশি, সেই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটিও বেশি। যে অঞ্চলে ইন্টেন্সিটি কম, যে অঞ্চলে ফোর্সটা কম, সেই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেনসিটিটাও কম। তো এটার ক্ষেত্রে তুমি সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবা যে কাছে ডেনসিটি বেশি, কাছে ইন্টেন্সিটি ফোর্স বেশি, দূরে ডেনসিটি কম, দূরে ইন্টেন্সিটি আর ফোর্সটাও কম। আমরা বুঝতে পারছি বিষয়টা? ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এবার তো এটা গেল আইসোলেটেড চার্জের বেলায়, এটা গেল আইসোলেটেড চার্জের বেলায়। কিন্তু যদি নেইবারিং চার্জ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি নেইবারিং চার্জ হয় তাহলে কি হবে? তো এখন আমরা পড়বো হচ্ছে যে দুইটা চার্জ যদি নেইবারিং চার্জ হয়, নেইবারিং চার্জ যদি হয় সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কেমন হবে? নেইবারিং চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কেমন হবে? মানে দুইটা চার্জ নেইবারিং চার্জ, তারা দুজন মিলে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ওই ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কেমন হবে? আচ্ছা, তো এটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে? এই গোলটা অনেক পারফেক্ট হয়েছে, এটা নিয়ে এটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? তো পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হয়, নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঢুকে যায়, ঠিক না? তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে যাবে, নেগেটিভ চার্জে ঢুকে যাবে, নেগেটিভ চার্জে ঢুকে যাবে, ঠিক আছে? পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, ঠিক আছে? পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জে ঢুকে পড়বে, ঠিক আছে? এরপর ধরো এটা বের হইলো পজিটিভ চার্জ থেকে ইনফিনিটিতে যাবে, এরপর ইনফিনিটি থেকে নেগেটিভ চার্জে ঢুকে পড়বে। এটা পজিটিভ চার্জ থেকে বের হবে, ইনফিনিটিতে যাবে, ইনফিনিটি থেকে নেগেটিভ চার্জে ঢুকে পড়বে। এটা পজিটিভ চার্জ থেকে বের হবে, ইনফিনিটি থেকে ঘুরে এসে নেগেটিভ চার্জে ঢুকবে। তাহলে বুঝছি আমরা কিভাবে নেইবারিং চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো হবে। ওকে, ভেরি গুড। আসো, এখন এটা তো দুইটা, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? এবার যদি আমি দুইটাই পজিটিভ চার্জ ধরি বা দুইটাই নেগেটিভ চার্জ ধরি তাহলে কেমন হবে? দুইটা পজিটিভ চার্জ ধরি, দুইটাই পজিটিভ চার্জ ধরি, দুইটাই পজিটিভ চার্জ ধরি, ঠিক আছে? ওকে, দুইটা পজিটিভ চার্জ ধরি, এই একটা পজিটিভ চার্জ, এই একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? তো পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হবে আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এরকম হবে। পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হবে, ঠিক আছে? আর পজিটিভ চার্জকে যেহেতু রিপেল করে তাই বলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো দেখতে এরকম হবে। এবার আসো, যদি দুইটা নেগেটিভ চার্জ থাকে তাহলে কি হবে? নেগেটিভ চার্জকে রিপেল করে, তাই বলে ফিল্ড লাইন্স গুলো কি হবে? নেগেটিভ চার্জের দিকে হবে, এরকম হবে, দেখো। এবার আমি একটা কথা বলবো, যেটা বলার পরে তোমার এই পুরো টপিকটা অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডেফিনিশনটাই বলে নিই সোফা। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডেফিনিশন হচ্ছে কি জানো? pathway of +1 coulomb, pathway of +1 coulomb, pathway of +1 coulomb, pathway of +1 coulomb in a pathway of +1 coulomb in an electric field, pathway of +1 coulomb in an electric field। তুমি কোন একটা ইলেকট্রিক ফিল্ডে যদি অনেকগুলো +1 কুলম্ব ছেড়ে দাও তাহলে ওই +1 কুলম্ব গুলো যেই দিকে যাবে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স।
যেমন ধরো তোমার এখানে যদি একটা +1 কুলম্ব থাকতো, 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 আর এখানেও যদি থাকতো, তাহলে মাঝখানে যে পজিটিভ চার্জটা আছে সেটা কি করতো? সবগুলো +1 কুলম্বকে রিপেল করে দিত না? আর যখন রিপেল করতো তখন তারা কিন্তু এরকম স্ট্রেইট লাইনে ছড়াই পড়তো। তো এই কারণে +1 কুলম্ব চার্জের প্যাথওয়েটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইনস। ধরো তোমার এখানে +1 কুলম্ব চার্জ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। নেগেটিভ চার্জ কি করবে? +1 কুলম্ব চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে। যখন নেগেটিভ চার্জ এই +1 কুলম্ব গুলোকে অ্যাট্রাক্ট করবে তখন এগুলো সবগুলো নেগেটিভ চার্জের দিকে চলে যাবে। ঠিক আছে? তাই বলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো কি নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে। আর এই ক্ষেত্রে আলাদা করে বলার দরকার নেই। তুমি এখানে অনেকগুলো +1 কুলম্ব চার্জ ছড়ায় দাও, এই +1 কুলম্ব চার্জগুলো এই লাইনগুলো অনুসারে যেতে থাকবে। প্লাস চার্জটা কি করবে? +1 কুলম্বকে রিপেল করবে আর নেগেটিভ চার্জটা +1 কুলম্বকে অ্যাট্রাক্ট করবে। আলটিমেটলি +1 কুলম্ব চার্জগুলো পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে চলে যাবে। আর যে পাথওয়েতে যাবে ওগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনস। ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো যেভাবে দেখাইছি এভাবে +1 কুলম্ব চার্জ গুলো পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে চলে যাবে। এখানেও সেম শেড। তোমার দুইটা প্লাস চার্জ আছে, এখানে যদি তুমি অনেকগুলো +1 কুলম্ব চার্জ ছড়াই দাও চারপাশে, +1 কুলম্ব চার্জ গুলো এই ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো যেভাবে দেওয়া আছে সেভাবে ছড়াই ছিটাই যাবে। আবার সেম জিনিস এখানে দুইটা নেগেটিভ চার্জ আছে, তার চারপাশে তুমি কি করো? +1 কুলম্ব চার্জ ছড়াই দিবা। যখন ছড়াই দিবা তখন +1 কুলম্ব চার্জ গুলো কি এখানে যেভাবে ফিল্ড লাইনস গুলো দেওয়া আছে ঠিক সেভাবে যাওয়া শুরু করবে। বুঝতে পারছো বিষয়টা? ভেরি গুড। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনস পড়ে ফেলছি। তো এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স পড়বো। আসলে এখন এখানের মধ্যে ফ্লাক্স পড়বো, ইলেকট্রিক ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্স পড়বো, ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স না পড়ে আগে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা হচ্ছে নন ইউনিফর্ম। একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা ইলেকট্রিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি সেম। আর নন ইউনিফর্ম মানে কি? ইন্টেন্সিটি সেম না। তাহলে এখানে কি নট সেম। বুঝতে পারছি বিষয়টা? তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝতে পারছি। ইলেকট্রিক ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি ইন্টেন্সিটি সবগুলো পয়েন্টে সেম হবে, আর নন ইউনিফর্ম মানে কি ইন্টেন্সিটি সবগুলো পয়েন্টে সেম হবে না। এবার দেখো ফিল্ড লাইন্স কি হবে? প্যারালাল হবে। ইউনিফর্মে ফিল্ড লাইন্স কি হবে? প্যারালাল হবে। ফিল্ড লাইন্স will be parallel। আর এখানে ফিল্ড লাইন্স গুলো কি হবে? কার্ভের মতো হবে। ঠিক আছে, ফিল্ড লাইন্স কি হবে? কার্ভের মতো হবে। কার্ভের মতো হবে। এটাকে ইংরেজি কি লিখে? কার্ভ লাইক। বুঝা গেছে? তো নন ইউনিফর্মের উদাহরণ কি হতে পারে? এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উদাহরণ হতে পারে। এখানে সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান নয়, আর এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি কার্ভের মতো। ঠিক না? কার্ভের মতো। এটাও কি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উদাহরণ হতে পারে। এখানের মধ্যে ফিল্ড লাইন্স গুলো কার্ভের মতো, ফিল্ড লাইন্স গুলো কার্ভের মতো। ওমা, এটা তো ওকে। এরপরে হচ্ছে এটা ওকে, এটা গেল নন ইউনিফর্ম। আর ইউনিফর্মের মধ্যে কি থাকবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো প্যারালাল থাকবে। ইউনিফর্মে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো প্যারালাল থাকবে।
আচ্ছা, এটা কখন পাবো আমরা? আমাদের কাছে দুইটা প্লেট চার্জ লাগবে, দুইটা প্লেট চার্জ লাগবে। এটা একটা প্লেট, এটা আরেকটা প্লেট। প্লেট মানে হচ্ছে সারফেস আর কি, প্লেট। তো প্লেটটাকে মানে ধরো ফর এক্সাম্পল আমি আমার খাতা এটা, হ্যাঁ, এটা একটা প্লেট, হ্যাঁ, এটা কিসের খাতা ভাই? অ্যাডভান্স কেমিক্যাল বন্ডিং, অনেক ডিফিকাল্ট একটা কোর্স আমাদের বটাবার। তো এটা হচ্ছে খাতা, এটা একটা প্লেট। তো এরকম দুইটা প্লেট, একটা প্লেট এখানে রাখবো আর একটা প্লেট আমি এখানে রাখবো, ধরো দুইটা প্লেট এরকম আছে। বুঝতে পারছো বিষয়টা? এবার আমি যদি এটাকে তোমার এভাবে ধরি, ধরো এটা একটা প্লেট এবং এটা আরেকটা প্লেট, এই দুইটা প্লেটকে যদি তোমার সামনে এভাবে রাখি, তুমি কিন্তু জাস্ট কি দেখতেছো? তুমি কিন্তু জাস্ট এই, আচ্ছা তুমি অনেকটুকুই দেখতেছো, স্টিল তোমার একটা 3D ভিউ থাকতেছে। বাট হ্যাঁ, এখন দেখো, এখন কি তুমি পুরো 3D ভিউটা পাচ্ছ? তুমি পাচ্ছ না, তুমি জাস্ট এই লাইনটা দেখতেছো এবং এটার কি দেখতেছো, এবং এটার এই লাইনটা দেখতেছো। যখন তোমার এই যখন কি বলা হয়, দুইটা প্লেটকে যখন প্যারালাল রাখা হবে তখন তুমি এভাবে প্লেটগুলোকে দেখতে হবে, ঠিক না? তো এই কারণে আমি দুইটা প্লেটকে এখানে দিলাম, এইভাবে দিলাম, ঠিক আছে? এটা একটা প্লেট, এটা একটা প্লেট। তো একটা প্লেটকে ধরলাম, একটা প্লেট ধরো পজিটিভ চার্জে চার্জিত, আর একটা প্লেট হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। পজিটিভ চার্জে চার্জিত, আর একটা প্লেট কি নেগেটিভ চার্জে চার্জিত, আর একটা প্লেট কি নেগেটিভ চার্জে চার্জিত। আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ড লেন্স গুলো কিরকম হবে? তুমি এখানে অনেকগুলো +1 কুলম্ব চার্জ দিয়ে দাও। এরপরে +1 কুলম্ব চার্জ যেদিক যাবে, এই +1 কুলম্ব চার্জের যে রাস্তাটা হবে ওই রাস্তাটাই ইলেকট্রিক ফিল্ড লেন্স হবে, ঠিক আছে? তুমি এখানে অনেকগুলো +1 কুলম্ব দিয়ে দাও। এই +1 কুলম্ব যেদিকে যেভাবে যাবে ইলেকট্রিক ফিল্ড লাইন সেদিকে সেভাবে হবে। +1 কুলম্বকে পজিটিভ প্লেটটা ধাক্কা দিবে আর নেগেটিভ প্লেটটা অ্যাট্রাক্ট করবে। তাই বলে দেখা যাবে ইলেকট্রিক ফিল্ড লেন্স গুলো প্যারালাল হবে, আর মুদ্রা কথা ইলেকট্রিক ফিল্ড লেন্স গুলো এরকম হবে। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লেন্স। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হতে পারে? দুইটা প্যারালাল প্লেট লাগবে আর দুইটা প্যারালাল প্লেটের কাছে অপোজিটলি চার্জ হইতে হবে, এভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ভেরি গুড। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। কি পড়বো? ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স আসলে জিনিসটা কি? যা বলি ওটাই পড়ে নাও, ঠিক আছে? কোন একটা প্লেন দিয়ে যতটা ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি পাস করবে ওটাকে বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। ওটাকে কি বলা হবে? ইলেকট্রিক ফ্লাক্স। কোন একটা প্লেন দিয়ে যতগুলো ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি পাস করবে ওটাকে বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। কি বলা হবে? ইলেকট্রিক ফ্লাক্স। কোন একটা প্লেন দিয়ে যতটা ইলেকট্রিক ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস হবে ওটাকে বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। ওটাকে কি বলা হবে? ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে? ওকে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এবার আমরা দুইটা প্লেন নিব। আচ্ছা, একটা প্লেন নিলাম, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। এবার দেখো, এবার আমি যদি তোমাকে বলি এই প্লেনের ইলেকট্রিক ফ্লাক্স বের করো, কিভাবে বের করবা? তুমি এই প্লেনটাকে ধরো এখানে রাখছো। এবার দেখো এই প্লেনটা দিয়ে কয়টা ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে? একটা, দুইটা, তিনটা। তিনটা ইলেকট্রিক ফিল্ড লাইন কিন্তু এই প্লেন দিয়ে ডাইরেক্ট পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, ডাইরেক্ট পারপেন্ডিকুলার হয়েই যাচ্ছে। তাহলে এখানের মধ্যে ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে 3। কেন ফ্লাক্স 3? কারণ এখানের মধ্যে ফিল্ড লাইন, কারণ এখানে তিনটা ফিল্ড লাইন এই প্লেন দিয়ে পারপেন্ডিকুলারলি যাচ্ছে, এই কারণে ফ্লাক্স হচ্ছে 3। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স আমরা বুঝছি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি? ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে number of electric
field lines passing perpendicular to a surface in an electric field is known as electric flux of that plane in that electric field. Electric flux of that plane বলতে পারো অথবা electric flux with respect to that plane অথবা of that plane এটাই লিখতে পারো of that plane। বোঝা গেছে বিষয়টা? এবার আসো, এবার আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো ওকে, তো বিসমিল্লাহ। তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। আচ্ছা, এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনটার ইন্টেন্সিটি বেশি, কোন ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি? উত্তর হচ্ছে দুটোটার ইন্টেন্সিটি সমান। কেন দুটোর ইন্টেন্সিটি সমান? কারণ দুটোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ঘনত্ব একই। তোমার যদি একটু স্মৃতিশক্তি থাকে, তোমার মনে থাকার কথা যে এটাকে আমি কপি করে বসাইছি। যেহেতু আমি এটাকে কপি করে বসাইছি, তার মানে কি এই দুটোটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম। এই দুটোটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি সেম? দুটোটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম। দুটোটার মধ্যে যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম। তাহলে এখানের মধ্যে আমি একটা সারফেস বসালাম আর এখানের মধ্যে আমি আরেকটা সারফেস বসালাম, কিন্তু একটার এরিয়া বড় একটার এরিয়া ছোট। এটার ইলেকট্রিক ফ্লাক্স কত? প্রথমটার ইলেকট্রিক ফ্লাক্স কত? প্রথমটার ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে 1 2 3 4। দ্বিতীয়টার ইলেকট্রিক ফ্লাক্স কত? 1 2 3 4 5 6 6। তার মানে কি? তার মানে প্লেনের এরিয়া যত বড় হবে ইলেকট্রিক ফ্লাক্স তত বেশি হবে। প্লেনের এরিয়া যত বড় হবে ইলেকট্রিক ফ্লাক্স তত বেশি হবে। বুঝতে পারছি বিষয়টা? ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, এবার আরেকটাতে যাই আমরা। আবার এটাকে কপি করি। হ্যাঁ, কপি করলাম। ওকে, এবার এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি সেম? দুটোটাই ইউনিফর্ম, কিন্তু দুটোটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি সেম? উত্তর হচ্ছে না, সেম না। কেন সেম না? কারণ এখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটিটা ভিন্ন। তার মানে এখানের মধ্যে ই ডিফারেন্ট। কি ডিফারেন্ট? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিফারেন্ট। এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর সাথে মিলে না। আবার এখানে আমি দুই ক্ষেত্রে কিন্তু সেম প্লেনটাই ইউজ করব, সেম এরিয়া প্লেন ইউজ করব, সেম এরিয়া প্লেনই এখানে ইউজ করব। এখানে ইলেকট্রিক ফ্লাক্স কত? 1 2 3 4 5 6। আর এখানে ইলেকট্রিক ফ্লাক্স কত? 1 2 3 4। তো দেখো, ফিল্ড লাইন্স যত বেশি ইলেকট্রিক ফ্লাক্স তত বেশি। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যত বেশি, ফিল্ড লাইন্স তত বেশি, ইলেকট্রিক ফ্লাক্স তত বেশি। তার মানে ইলেকট্রিক ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আশা করি বুঝতে পারছো। এবার এক জিনিস বোঝার চেষ্টা করো, আমরা এটা নিয়ে যাব। দেখো, এবার আমরা এরিয়া ভেক্টর পাওয়ার চেষ্টা করব। এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর কি? এরিয়া ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যার ভ্যালুটা সারফেসের এরিয়ার সমান, যার ডিরেকশন সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে হচ্ছে এরিয়া ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কি এরিয়া ভেক্টর। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এই সারফেস দিয়ে পারপেন্ডিকুলারলি যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এই সারফেস দিয়ে পারপেন্ডিকুলারলি যাচ্ছে। তার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এরিয়া ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি যাচ্ছে এই সারফেস দিয়ে, আর যেহেতু এই সারফেসের এরিয়া ভেক্টর এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তার মানে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর দুটোটাই এই সারফেসের উপর পারপেন্ডিকুলার। দুটোটা যদি একই সারফেসের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম, তারা প্যারালাল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0।
ঠিক আছে, বুঝতে পারছি? ভেরি গুড। এবার আসো আমরা আরেকটু সামনে যাই। আমরা একটু সামনে যাই। তো এখন আমরা ইলেকট্রিক ফিল্ড, এখন আমরা এরিয়া ভেক্টর, দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরিয়া ভেক্টরটাকে দিব, এবার এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার উপরের দিকে, পারপেন্ডিকুলার উপরের দিকে। দেখো তোমার এখানের মধ্যে ফাই কত, এখানের মধ্যে ফাই হচ্ছে ম্যাক্সিমাম, এখানে ফ্লাক্স ম্যাক্সিমাম, আর এখানে ফ্লাক্স কত, এখানে ফ্লাক্স হচ্ছে জিরো। কেন ফ্লাক্স জিরো? তুমি বলবো যে না না ভাইয়া এখানের মধ্যে তো দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে, ক্লাস নিচ্ছে, দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে, এখানে দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে, তাহলে তো ফ্লাক্স টু হওয়ার কথা। উত্তর হচ্ছে হবে না, ফ্লাক্স টু হবে না। কেন হবে না? কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কাছে কিভাবে যেতে হবে? পারপেন্ডিকুলারলি যেতে হবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কাছে কিভাবে যেতে হবে? পারপেন্ডিকুলারলি যেতে হবে। এটা কিন্তু সারফেস দিয়ে পারপেন্ডিকুলারলি যাচ্ছে না, এই কারণে এই দুটাকে আমি ফ্লাক্স ধরতে পারি না। তো এখানে কি হচ্ছে? ফ্লাক্স মিনিমাম হচ্ছে, এখানে ফ্লাক্স মিনিমাম হচ্ছে। তাহলে এই যে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন, এই দুটোটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে যদি আমি থিটা ধরি, এখানে থিটাটা কত, এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে থিটাটা কত, 0 ডিগ্রি, কারণ এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স প্যারালাল। আর এখানে থিটাটা কত, এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে থিটাটা কত, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা যখন 0 হচ্ছে তখন ফ্লাক্স ম্যাক্সিমাম হচ্ছে, থিটা যখন 0 হয় তখন অন্য কে ম্যাক্সিমাম হয়, cos থিটা ম্যাক্সিমাম হয়। আবার থিটা যখন 0 হচ্ছে তখন, সরি, থিটা যখন 90 হচ্ছে তখন ফ্লাক্স মিনিমাম হচ্ছে। আর থিটা 90 হলে মিনিমাম কে হয়? মিনিমাম হয় cos থিটা। বুঝছো বিষয়টা? তার মানে আমরা বুঝতেছি যে cos থিটার ভ্যালুর সাথে সাথে ফ্লাক্স এর মান বাড়তেছে, cos থিটার ভ্যালুর সাথে সাথে ফ্লাক্স এর মান কমতেছে, তার মানে ফ্লাক্স প্রপোর্শনাল টু cos থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমরা প্রথমে পড়ছি ফ্লাক্স প্রপোর্শনাল টু a, এরপরে পড়ছি ফ্লাক্স প্রপোর্শনাল টু e, এরপরে পড়ছি ফ্লাক্স প্রপোর্শনাল টু cos থিটা। তাহলে এখন আমরা যদি এই তিনটাকে কম্বাইন করি তাহলে আমরা কি পাবো? ফ্লাক্স প্রপোর্শনাল টু, আমরা কি জানি একই জিনিস যখন তিনটা ভিন্ন, একই জিনিস যখন কয়েকটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল হয় তখন আমরা সেই একই জিনিসকে সে কয়েকটা ভিন্ন জিনিসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল দিতে পারি। এখানের মধ্যে আমরা প্রপোর্শনালিটি সাইন তুললে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 1। এখন এখান থেকে আমরা কি বলতে পারি? এ ভেক্টর ডট ই ভেক্টর,